কোথায় আসে? এই প্রজেক্ট রিস্ক অ্যানালাইসিস থেকে পার্ট বি তেও অঙ্ক আসে, পার্ট সি তেও অঙ্ক আসে। পার্ট বি এরটা একদম সহজ, আর পার্ট সি এরটা কম্পারেটিভলি একটু বড় থাকে। এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা লাস্ট চ্যাপ্টার নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখাবো। যাই হোক, আমি লেকচার শিট ওপেন করি। তোমাদের ডিসপ্লে তো দেখা যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। এখানে কিছু পার্টের কোশ্চেন আছে, এগুলো একটু ভালো করে দেখবা। আর পার্টের কোশ্চেনগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষা আসছে। পার্ট বিসির জন্য একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব, থিওরি কোন কোন প্রশ্নগুলো শিখতে হবে সেগুলো একটা ফাইনাল সাজেশন দিব, ওখান থেকে শিখে পড়বো। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে সরাসরি অঙ্কে চলে যাই। সহজ, কঠিন না। সলিউশন আমার কাছে রেডি করা নাই, তোমাদেরকে ডাইরেক্ট করে দেখাতে হবে। আচ্ছা, প্রশ্নটা একটু দেখো সবাই। The net present value has the following distribution of an investment project. একটা ইনভেস্টমেন্ট প্রজেক্টের কিছু এনপিভি আর প্রবাবিলিটি দেওয়া আছে। এনপিভি দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। তোমার কাছে ক্যালকুলেশন করতে বলছে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ওয়েটেড এনপিভি। 2 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি। এরপর ক্যালকুলেট দ্য ভ্যারিয়েন্স অফ এনপিভি। আর সবার শেষে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ এনপিভি। ঠিক আছে? কিছু সূত্র মুখস্থ করতে হবে এই অঙ্কগুলোতে। সূত্রগুলো একদম সহজ, আমি সলিউশনের মধ্যে দেখাই দেব যে কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এক্সপেক্টেড এনপিভি সূত্র কেমন, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি সূত্র কেমন, ভ্যারিয়েন্সের সূত্র। কিছু সূত্র আগে থেকেই জানো, স্ট্যাটিস্টিক্সে ছিল, যেমন ভ্যারিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কয়ার, তারপরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100। ম্যাক্সিমাম সূত্র আগে থেকে পরিচিত, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। আমি তোমাদেরকে করে দিচ্ছি 1 নম্বর অঙ্কটা। প্রশ্ন বলছে কি, দ্য নেট প্রেজেন্ট ভ্যালু হ্যাজ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রজেক্ট। 1 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ওয়েটেড এনপিভি। ঠিক আছে? এক্সপেক্টেড ওয়েটেড এনপিভি বের করতে বলছে। এক্সপেক্টেড ওয়েটেড এনপিভি বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়, এক্সপেক্টেড ওয়েটেড এনপিভি সূত্র কি? এক্সপেক্টেড ওয়েটেড এনপিভি সূত্র হচ্ছে জাস্ট এনপিভি আর প্রবাবিলিটি গুণ করে যে সামেশনটা আসবে সেটাকে বলা হবে এক্সপেক্টেড ওয়েটেড এনপিভি। আমি নিচে একটু লিখে দিই, তারপর আমরা ছক সাজাবো। আগে আমি সূত্রগুলো একটু দেখাই, তারপর সূত্র অনুযায়ী আমাদের ছকে
টেবল রো কলাম কয়টা হবে সেটা দেখাবো। যেমন expected weighted NPV, এটাকে তুমি চাইলে শর্টকাটে ইএনপিভি লিখতেও পারো। ই মানে হচ্ছে এক্সপেক্টেড। আচ্ছা, সামেশনের চিহ্নটা কিভাবে আনবো? এখানে সিম্বলের মধ্যে আছে কিনা দেখি। সামেশনের সিম্বলটা দেখা যাচ্ছে না, তারপরে এটা দেখতে অনেকটা সামেশনের মতোই। হ্যাঁ, ইয়ার বলে এক্সপেক্টেড এনপিভি। কোনো ফেজ খালি রাখা তো মানে সূত্রের জন্য আমি আগে করে দিচ্ছি। দেখো সলিউশন তো আমি দিয়ে দিই, সলিউশন শিট the summation p into npv, জিনিসটা বুঝছো? এক্সপেক্টেড এনপিভি সূত্র হচ্ছে সামেশন পি ইনটু এনপিভি। পি মিন্স হচ্ছে প্রবাবিলিটি, আর এনপিভি তো এনপিভির মানগুলো দেওয়া আছে। আমি প্রত্যেকটার এনপিভি এর প্রবাবিলিটি গুণ করব। গুণ করার পর এটা যখন টোটালটা বের করব, সামেশন মানে যোগফল, টোটালটা যখন বের করব সেটাই হচ্ছে এক্সপেক্টেড এনপিভি আনসার। তো তাহলে আমাদেরকে রিকোয়ারমেন্ট এ করার জন্য আমি যদি ছকের মাধ্যমে করতে চাই তাহলে জাস্ট একটা কলাম বাড়াতে হবে। ওই কলামে হেডলাইন হবে পি ইন্টু এনপিভি। তাহলে পি ইন্টু এনপিভি, প্রবাবিলিটিকে এনপিভি দিয়ে গুণ করার পর যখন টোটাল করে ফেলবো ওই টোটালটাই হচ্ছে এক্সপেক্টেড এনপিভির আনসার। আচ্ছা, ছক আমি পরে করতেছি, আগে জাস্ট সূত্রগুলো বসিয়ে কি কি কলাম রাখবো সেটা আগে দেখি। এরপর 2 নম্বর রিকোয়ারমেন্ট, calculate the standard deviation of NPV. A standard deviation of NPV. The standard deviation এর চিহ্ন কিরকম? Standard deviation of NPV. Standard deviation মানে সিগমা বলা হয়। Standard deviation means সিগমা কে আমরা standard deviation। বেনজির যেটা দিছো ওভাবেও হবে, ওটা হচ্ছে ছক ছাড়া। ছক ছাড়া করলে ওভাবে হবে, ঠিক আছে? আর ছকের মাধ্যমে করলে আরো সহজ। ছক ছাড়া করলে অনেক লম্বা লাইন লিখতে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি, এটা সিম্বল কেমন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিম্বল হচ্ছে তোমার কম্পিউটারে এসব সিম্বল একটু টাফ, এই টাইপের কিছুটা, তবে এরকম না, এই কিছুটা এই টাইপের। সিগমা ডিজাইনটা আর কি, এটা স্ট্যাটিস্টিক্সে করছো, তবে উল্টা। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি? প্রবাবিলিটি থাকলে না, পি ইনটু আর মাইনাস টি আর হোল স্কয়ার উপরে ইয়া হবে রুট ওভার হবে পি ইনটু এক্স মাইনাস এক্স বার, এরপর হচ্ছে হোল স্কয়ার, পি ইনটু এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার। এখানে আমি এক্স বারের এখানে দাগটা দিতে পারতেছি না, ঠিক আছে? কারণ ইসরাত, তোমার মিউজিক বন্ধ করো।
এই হচ্ছে এক্স বার। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে সিগমা সমান রুট ওভার পি ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার। এখানে এক্স মানে কোনটা? এক্স মানে হচ্ছে এনপিভি, এনপিভির মানটাকে এক্স ধরতে হয়। আর এক্স বার কোনটা? এক্স বার হচ্ছে ওই যে রিকোয়ারমেন্ট এ, এক্সপেক্টেড এনপিভি কে মিন বলা হয়, এক্সপেক্টেড এনপিভি কে মিন বলা হয়, মিনকে শর্টকাটে এক্স বার বলে। তাহলে এর আনসারটা হচ্ছে এক্স বারের মান, আর এক্স হচ্ছে এনপিভি, এনপিভি কে এক্স ধরতে হয় আর প্রবাবিলিটি কে পি ধরতে হয়। তাহলে আমাদের এখানে আরেকটা কলাম বাড়াতে হবে, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বারের জন্য এক্স মাইনাস এক্স বারকে ডাইরেক্ট হোল স্কয়ার লিখে দিব, তা না হলে কলাম আরো একটা বাড়বে। এরপর এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ারকে প্রবাবিলিটির সাথে গুণ করে দিব, ঠিক আছে? আর এখানে একটা সামেশনের চিহ্নটা আসবে, যোগ করতে হবে এই সামেশন, এটা সবগুলোতে সামেশনটা থাকবে। এই সিম্বলগুলা কম্পিউটারে আনা কিছুটা ঝামেলাপূর্ণ। এই সামেশন পি ইন্টু এক্স মাইনাস এক্স বার। আগে বলো, এতটুকু পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা? এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। এখন আমি তোমাদেরকে ছকটা দিয়ে করিয়ে তারপরে মানগুলো বসাচ্ছি, মূল অঙ্কটা করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলবো আমরা কম্পিউটেশন ট্যাবল, কম্পিউটেশন ট্যাবল। কম্পিউটেশন ট্যাবলের মধ্যে আমাদের যে কলামগুলো লাগবে, এনপিভি কে আমরা এক্স ধরবো, প্রবাবিলিটি কে পি ধরবো, এরপর রিকোয়ারমেন্ট এর জন্য একটা কলাম বাড়বে, সেটার নাম দিব পি ইন্টু এনপিভি। এরপর রিকোয়ারমেন্ট বি এর জন্য একটা কলাম করলেই হবে, ডাইরেক্ট এক কলামে সব করে ফেলবো, জাস্ট এই কাজটা। পি ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার। আর আলাদা কোনো কলামের প্রয়োজন নেই। এখানে একটা এক্স বারের উপরে একটা দাগ চিহ্ন থাকে, আমি শেপ থেকে অঙ্কন করে দিচ্ছি এই জায়গায়। ওকে, তাহলে এই মানগুলো এখন তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তুমি প্রথমে প্রবাবিলিটিকে এনপিভি দিয়ে গুণ করবা, তারপরে এটার সামেশন বের করবা, যোগ করবা। দেখে একটু করো তো ক্যালকুলেশনগুলো। থার্ড কলামের সামেশন বের করো, ফোর্থ কলামেরও সামেশন বের করো। থার্ড আর ফোর্থ এই দুইটা কলামের সামেশনটা বের করো, ক্যালকুলেশন করো। আর যদি কোথাও প্রশ্ন থাকে প্রশ্ন করো। সবাই একটু ক্যালকুলেটরে করো।
স্যার এখানে পি ইনটু এনপিভি বলছেন, এনপিভি মানে কি? নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। এটা আর ওটা কি কোথায় x আছে? এর মান প্রথম কলামটাই তো। কোথায় আছে মানে প্রথম কলামে দেখতেছ না কত বড় করে লেখা আছে এনপিভি। ওইটা আবার এক্স আর হ্যাঁ, ওই এনপিভি কে x ধরতে হয়, তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হয়, ঠিক আছে? 3 নাম্বার কলাম আর 4 নাম্বার কলামের সামেশনটা বের করো। হ্যাঁ 3 নম্বরে 480। 480 এটা 4 নাম্বারটা করো। 480 আনসার কারেক্ট। 21,600। আর নাম্বার কলম কত? 21,600। গুড, ওটাও কারেক্ট হয়েছে। 21,600। অন্যরা করে দেখো ঠিক আছে কিনা। একটা 480 আর একটা 21,600। এক্স বার মানে হচ্ছে 480। হয়েছে সবার? চারশো আশি আর 21,600। হয়েছে ভাইয়া। হয়েছে সবার? কমপ্লিট হয়েছে? কারণে এমন কেউ আছে নাকি? চলে আসছে। কারণে এরকম কেউ আছো?
সবার 480 আর 21,600 হয়েছে। জি ভাইয়া। এখন 21,600 কে রুট করো, কত আসে দেখো। 146.97 146.97 এটাই আনসার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে 146.97। রিকোয়ারমেন্ট এ আর রিকোয়ারমেন্ট বি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করো। রিকোয়ারমেন্ট এ আর রিকোয়ারমেন্ট বি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করো। কারো প্রশ্ন নাই? ওকে, আমি রিকোয়ারমেন্ট সি তে চলে যাচ্ছি। রিকোয়ারমেন্ট সি কি বলছে? ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স অফ এনপিভি। ভেরিয়েন্স নির্ণয় করতে বলছে, ঠিক আছে? ভেরিয়েন্সের সূত্র কি? কেউ বলো। স্ট্যাটিস্টিক্সে ছিল সিগমা স্কয়ার। ভেরিয়েন্স সমান সিগমা স্কয়ার। সিগমা তার তো এখানে রাখতে পারতেছি না, এখানে যা আছে সেটা দিয়ে চালাই দিচ্ছি, এটাকে সিগমা হিসেবে চালাই দিচ্ছি। সিগমা স্কয়ার ভাইয়া ইনসার্ট অবজেক্টে আছে সিগমাটা। ইনসার্টের অবজেক্টে আচ্ছা এরপর দেখো সিগমা স্কয়ার। তাহলে সিগমার মান কত পাইছি আমরা? 146.97। সিগমার মান পাইছি আমরা 146.97। 146.97 হোল স্কয়ার। ভাইয়া 21,680। কি কত আসছে? 21,600। ওইটাই রুট করার আগে যেটা ছিল 21,600। হয়ে গেছে। 21,600। আরো প্রশ্ন আছে রিকোয়ারমেন্ট সি নিয়ে? ভেরিয়েন্সের সূত্র হচ্ছে সিগমা স্কয়ার। ভেরিয়েন্সের সূত্র হচ্ছে সিগমা স্কয়ার। আচ্ছা, এবার আসো লাস্ট রিকোয়ারমেন্ট আরেকটা আছে, রিকোয়ারমেন্ট ডি। ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ এনপিভি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যেটাকে সংক্ষেপে সিবি বলে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সংক্ষেপে বলা হয় সিবি। সাদ্দাম তো গিয়ে আজানে 600 হয়েছে নাকি? ই হলে 45 গিয়ে সাদ্দাম তো গিয়ে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনকে শর্টকাটে বলা হয় সিবি। সিবি সমান বলো, সিবি সূত্র কি? স্ট্যাটিস্টিক্স অনেক সিগমা ডিভাইডেড বাই এক্স বার সিগমা ডিভাইডেড বাই x বার, ঠিক আছে, ইনটু 100 ইনটু 100। সিগমা মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কেমন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে পুরোটা লিখে দিই যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে আমরা অবজেক্টের এখানে কিছু আছে আমাদের সিম্বল থেকে সাজাই। সিগমা ডিভাইডেড বাই এক্সপেক্টেড এনপিভি, যেটাকে আমরা বলবো x বার। এক্সপেক্টেড
এনপিভি, যেটা সিম্বল হচ্ছে এক্স বার, এক্স বার ইন্টু 100 ইন্টু 100, তাহলে কত আসে দেখো তো। 31 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 30.62 সিগমা হচ্ছে 146.97 ডিভাইড এক্স বার হচ্ছে আমাদের 480 ইনটু 100 হচ্ছে, তাহলে কত আসতেছে? দশমিক নিলে 30.62 আর দশমিক ছাড়া হলে 100 38। দিয়ে গুণ করা, 100 দিয়ে গুণ করা। সিবি সবসময় পার্সেন্টে লিখতে হয়। So percentage 32.62. পার্সেন্টেজই বলতেছে 30.62. হ্যাঁ, সেটাই 30.62 বলতেছে 30.62%। এটাই আনসার। 31 লিখতে পারবো না? না, এখানে ভেরিয়েশন এগুলা অনেক পার্থক্য নির্দেশ করে, ঠিক আছে? যেভাবে আছে ওভাবে লিখো ফ্র্যাকশনে। তাহলে এই অঙ্কে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি প্রশ্নটা আরেকবার দেখাই, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন তো নাই? না। ওকে, 2 নাম্বার অঙ্কে চলে যাই। 2 নাম্বার অঙ্কটা পার্ট বি তে আসছে একাধিকবার ফাইনাল পরীক্ষায়। দেখো কি লিখছে, দ্য ইনফরমেশন অফ 3 প্রজেক্টস আর গিভেন বিলো। 3টা প্রজেক্টের ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে এক্সপেক্টেড এনপিভি আর একটা হচ্ছে, এটা জিরো হবে না, এটা হবে যে সিগমা। স্যার সি নাম্বারটা আরেকবার দেখান। এই সি 21600, সি হচ্ছে ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 146.97, এটাকে জাস্ট স্কয়ার করলে হয়ে যাচ্ছে 21600। জি হইছে। তাহলে দেখো 2 নাম্বার অঙ্কটা, দ্য ইনফরমেশন অফ 3 প্রজেক্টস আর গিভেন বিলো। 3টা প্রজেক্ট এবিসি, ওদের এক্সপেক্টেড এনপিভি দেওয়া আছে। এক্সপেক্টেড এনপিভি মানে হচ্ছে মিন, মানে এক্স বার, আর সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি দেওয়া আছে, সিগমা দেওয়া আছে। তাহলে এক্স বার দেওয়া আছে, সিগমা দেওয়া আছে। এখন তোমার কাছে জানতে চাইছে ক্যালকুলেট রিস্ক অফ দ্য অ্যাবভ প্রজেক্টস ইন টার্মস অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো সিবির ভিত্তিতে প্রত্যেকটা প্রজেক্টের রিস্ক বের করো। কমেন্ট হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি, কোন প্রজেক্টটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মনে রাখবা যে প্রজেক্টের সিবি বড় সেটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যে প্রজেক্টের সিবি বড় সেটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সিবি মিন্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ভেরিয়েশন মানে হচ্ছে চেঞ্জ, ভ্যারি করে মানে পরিবর্তন হয়। যে প্রজেক্টটা সবচেয়ে বেশি ভেরিয়েশন করে, সবচেয়ে বেশি পরিবর্তন হয়, সেটা রিস্কি প্রজেক্ট। আর যেটার ভেরিয়েশন সবচেয়ে কম সেটা কম রিস্কি। এখন এখানে ভেরিয়েশন বলতে কি ভেরিয়েশনকে বোঝাচ্ছে? ভেরিয়েশন বলতে এখানে বোঝাচ্ছে
যদি তোমার একটা কোনো প্রজেক্ট আছে, মনে করো কখনো তোমার সেই প্রজেক্টে 5 লাখ লাভ হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে 5 টাকাও লাভ হচ্ছে না। হ্যাঁ, তো যে প্রজেক্টে এই ধরনের ভেরিয়েশন থাকবে, প্রচুর ভেরিয়েশন, মানে কখনো লক্ষ লক্ষ টাকা লাভ হতে পারে, আবার কখনো দেখা যাচ্ছে যে 1 টাকাও লাভ হচ্ছে না, সেগুলোকে বলা হচ্ছে রিস্কি প্রজেক্ট। আর কম ভেরিয়েশনের মানে হচ্ছে যেখানে তোমার চেঞ্জটা কম হয়, কখনো 5 লাখ লাভ হলো, কখনো 4 লাখ লাভ হলো, কখনো 4.5 লাখ, মানে একটু ডিফারেন্সটা কম, সেটাকে বলা হয় কম ভেরিয়েশন। আমার এখানে আজান দিচ্ছে, একটু পরের সেশনে আমরা জয়েন করবো। এই সেশনটা প্রায় কমপ্লিট, এখানে আজান হচ্ছে। তিন নাম্বার অঙ্কটা স্যার করে দাও প্রজেক্ট সবাই। এ আসছে 30%, প্রজেক্ট বি এই কোথায় পাইছো? 26.67%, প্রজেক্ট এক্স না, প্রজেক্ট এক্স এ স্যার কত এক্স আসছে? ওয়াই জেড আর কি এক্স এ কত আসছে? 30%, আর প্রজেক্ট ওয়াই 26.67, প্রজেক্ট জেড 20 এক জেড মিনিট দাও 26.67 37.7। 26, হ্যাঁ, এরপরে প্রজেক্ট জেড, প্রজেক্ট জেড 37.5%। 37.5. আরো কোনো প্রশ্ন থাকলে করো। এখানে কি ব্যাক বেঞ্চারের কেউ আছে না? ব্যাক বেঞ্চারের স্টুডেন্ট কেউ আছো নাকি সব টপ বেঞ্চার? তোদের অক্টোবর পর্যন্ত বন্ধ, অক্টোবর পর্যন্ত না, হ্যাঁ অক্টোবর 3 তারিখ পর্যন্ত। করোনা ভাইরাস মানে করোনা ভাইরাস, কালকে একজন স্ট্যাটাস দিল যে করোনা ভাইরাস অফিস, আদালত, মার্কেট, তারপরে রেস্টুরেন্ট, সব জায়গা থেকে নাকি পালিয়ে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নিয়েছে, এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। স্যার আমরা যখন স্কুলে ছিলাম, কোনো করা স্যারের ক্লাস অথবা পরীক্ষার আগে যেমন সিটি পরীক্ষা হইতো, দোয়া করতাম স্যার প্লিজ আজকে স্কুল বন্ধ হলে ভালো হইতো, আজকে স্কুলে না গেলে ভালো হইতো। ওই দোয়াগুলো স্যার সব 2020 সালে কবুল হয়েছে। মিজান স্যার একটা পোস্ট দিছিল। যাই হোক, সরকার রিস্ক নিতে চাচ্ছে না, এটা একটা ভালো ডিসিশন। সার্বজনীন ভাবে চিন্তা করবে, বৃহত্তর স্বার্থে ভালো ডিসিশন, ক্ষুদ্রতর স্বার্থের জন্য খারাপ ডিসিশন। যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিভিন্ন স্কুল কলেজের টিচার বা কোচিং সেন্টার বা প্রাইভেট ইনস্টিটিউশন, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের জন্য অসুবিধা, কিন্তু সার্বিকভাবে দেশের জন্য ভালো। এখন ভালো যে আসলে স্টুডেন্টগুলো তো বাসায় থাকলে ভালো, স্টুডেন্টগুলো যদি বাসায় না থাকে, এরা বিভিন্ন দিকে যদি ফিরে বেড়ায়, তাহলে এটা আসলে কোনো কাজেই আসে না। তবে যতজনই ঘুরে বেড়াক না কেন, 100% তো আর বেড়াতে যাবে না, কিছু বাইরে লং ট্যুর দিচ্ছে অনেকে, ট্যুরে বেরোচ্ছে অনেকে, তাই না? স্যার স্কুল কলেজ তো পর্যটন স্পট তো ওপেন করে দিচ্ছে, সে সমস্যা সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে, বাট পর্যটন স্পট গুলা খুলে দিচ্ছে, যার কারণে এখন বেড়ানোটা বেড়ে যাবে। স্কুল কলেজ তো বলতে শুধু ভার্সিটি আর কলেজ লেভেল না স্যার, 1 to 5 পর্যন্ত যারা আছে ওদেরকে স্যার নেওয়া আসার জন্য গার্জিয়ান এবং গার্জিয়ানরা একটা রিস্ক, তো সরকারকে স্যার ওইটাও চিন্তা ভাবনা করতে হচ্ছে সব বিষয়ে। আচ্ছা, সবার শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, তো এখানে কমেন্ট কি হবে, কোন কোন প্রজেক্টটা লেস রিস্কি বলছে? লেস রিস্কি হলে কোনটা হবে?
প্রজেক্ট Y। ওয়াই। Project Y. হ্যাঁ, যেটা সিবি কম সেটা কম ঝুঁকিপূর্ণ, যেটা সিবি বেশি সেটা বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে এখানে লিখতে হবে যে প্রজেক্ট ওয়াই ইজ লেস রিস্কি বিকজ সিবি অফ প্রজেক্ট ওয়াই ইজ লোয়ার দেন দ্যাট অফ প্রজেক্ট এক্স এন্ড প্রজেক্ট জেড। ঠিক আছে, এই বুঝছো কিনা? আমি তোমাদের মাঝখানে এই সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস নেব, তোমাদের একটা ক্লাস হয় নাই, তো আজ আর পড়াবো না। আমার জিনিসগুলো রেডি করতে হবে, রেডি করে আমি একটা ক্লাস দিব যেদিন তোমাদের আমরা অন্য কোনো সাবজেক্টের ক্লাস নেই, যেদিন তোমাদের অন্য কোনো সাবজেক্টের ক্লাস নেই ওরকম একটা